বন্ধুরা, এবার ওয়াকারকে কোণঠাসা করবেন তারেক রহমান। আপনারা হয়তো জানেন যে সেনাপ্রধান ওয়াকার হলো হাসিনার আমলের সেনাপ্রধান, আর তাকে সেনাপ্রধানও বানিয়েছিলেন এই শেখ হাসিনাই, এবং তার নামে নানা রকম অভিযোগে উঠেছে বিভিন্ন সময়ে। তাই এবার ওয়াকারকে কঠিন শিক্ষা দিতে চলেছে তারেক রহমান। যদি আমরা সেনাপ্রধান ওয়াকারের শাসনামল দেখি, তাহলে তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় বাংলাদেশের সামরিক খাতে সবথেকে কম অর্থ ব্যয় হয়েছে, এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য তেমন কোনো বড় ডিল সম্পন্ন করতে পারেননি। বরঞ্চ তার সময় দেখা দিয়েছে বিভিন্ন রকম বিশৃঙ্খলা, চাঁদাবাজি, লুটপাট, মানুষ হত্যা সব কিছুই ঘটেছিল তার সময়ে। তিনি কোনোভাবেই কোনো কিছু কন্ট্রোল করতে পারেননি, কারণ এর সময় বাংলাদেশের ক্ষমতায় কোনো নির্বাচিত শাসন ক্ষমতা ছিল না, যার কারণে সারা দেশে চাঁদাবাজি এবং দুর্নীতি দেখা দিয়েছিল। কিন্তু সে সময় সেনাপ্রধান ওয়াকারকে তেমন কোনো চরম সিদ্ধান্ত নিতে দেখা যায়নি, বরঞ্চ তিনি একের পর এক আলোচনা বৈঠকে সীমাবদ্ধ ছিলেন, কঠোর কোনো ব্যবস্থা নেননি চাঁদাবাজির বিরুদ্ধে। এছাড়াও সেনাপ্রধান ওয়াকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে বিভিন্ন সময়ে। এমনকি সেনাবাহিনীর ভিতরেও এমন অনেক সৈন্য রয়েছে যারা সেনাপ্রধান ওয়াকারকে সেনাপ্রধান হিসাবে দেখতে চান না, বরঞ্চ তার বদলে নতুন কোনো সেনাপ্রধানকে দেখতে চান। আসলে সেনাপ্রধান ওয়াকারকে কেন বন্দী করতে চলেছে তারেক রহমান, তার অভিযোগ কী এবং কে হচ্ছেন বাংলাদেশের নতুন সেনাপ্রধান, আর কেন হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ 5 কর্মকর্তাকে সরিয়ে নতুনদেরকে সে জায়গা দেওয়া হলো। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে কী ঘটছে সেসব কালো সত্য তুলে ধরব আপনাদের সামনে, যেসব সম্পর্কে শুনলে আপনার গাও শিরে উঠবে। আর বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে থাকা এইসব সত্য নিউজগুলো কখনোই মেইন স্ট্রিম বা বড় কোনো মিডিয়া প্রকাশ করে না। তারা নিজেরাও এই ধরনের খবর প্রকাশ করতে ভয় পায়, কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কোনো খবর প্রচার করবে, তারপর হয়তো সে মিডিয়াটি গায়েব হয়ে যাবে। কিন্তু আমরা সাহস করে সেনাবাহিনীর ভিতরে সেসব গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু সত্য তুলে ধরেছি যা আপনি এর আগে কখনোই শোনেননি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সেনাপ্রধান ওয়াকারকে তো আপনারা সকলেই চিনেন। তিনি বিভিন্ন সময় মিডিয়াতে বিভিন্ন বিষয়ে আলোচিত হয়েছেন। বিশেষ করে 5ই আগস্টে যখন শেখ হাসিনার পতন ঘটে যায়, তখন কিন্তু তিনি দেশের হাল ধরেন এবং নতুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসান। সেনাপ্রধান ওয়াকারের সময়ে কিন্তু সারা দেশ সবথেকে বেশি অশান্ত ছিল। সারা দেশব্যাপী লুটপাট করা, ঘরবাড়ি পোড়ানো, জ্বালাও পোড়াও থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্ম, মাদক থেকে শুরু করে চাঁদাবাজি, রাহাজানি সব কিছুই ছিল তার সময়ে। কারণ তার সময়ে গত 1.5 বছর বাংলাদেশে নির্বাচিত কোনো সরকার ছিল না, ফলে সারা দেশব্যাপী দুর্নীতি ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। যদিও বর্তমানে বিপুল আসন নিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছেন, কিন্তু তারপরও তার ভিত্তি কিন্তু নড়বড়ে। তারেক রহমান নির্বাচনে জিতে দেশের প্রধানমন্ত্রী হলেও তার সামনে বিশাল বিশাল কিছু চ্যালেঞ্জ রয়েছে। তার প্রধান চ্যালেঞ্জ হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনার সময় নির্বাচিত শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু এখনও বাংলাদেশের রাষ্ট্রপতি রয়ে গেছে, ফলে তার কারণে তারেক রহমান বেশ চাপে রয়েছে। এছাড়াও সেনাপ্রধান ওয়াকারকেও কিন্তু নিয়োগ দিয়েছিল শেখ হাসিনা, এবং সেনাপ্রধান ওয়াকার কিন্তু শেখ হাসিনারই আত্মীয় বা ঘনিষ্ঠজন। ফলে তার মন কিন্তু চাইবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবং তাকে আবারও প্রধানমন্ত্রী করতে। যদিও জনগণের চাপে ওয়াকার সেটা করতে পারবে না, কিন্তু তিনি মনে প্রাণে সবসময় চাইবে যেন শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারে। এবং তারেক রহমান কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী, আর সেনাপ্রধান ওয়াকার হলো শেখ হাসিনার সময় নিয়োগ পাওয়া সেনাপ্রধান, এবং তিনি হাসিনার হাতেই তৈরি। আর এ কারণে ওয়াকারকে পুরোপুরি ভরসা করতে পারবে না তারেক রহমান। তাই বর্তমানে ওয়াকারের পতন ঘনিয়ে এসেছে, এবং ওয়াকারকে বদলি করে নতুন সেনাপ্রধান করা হতে পারে। বন্ধুরা, চলুন এক নজরে এবার দেখে নিই সেনাপ্রধান ওয়াকার তার শাসনামলে বা তার সময়কালে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য কী উন্নয়ন করেছে। বন্ধুরা, 23 জুন 2024 সালে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পান, এবং শেখ হাসিনা নিজে উপস্থিত হয়ে তাকে সেনাপ্রধান হিসাবে নিয়োগ করেন। আপনারা এখন উপরের পিকচারে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা কীভাবে নিজে দাঁড়িয়ে থেকে তাকে সেনাপ্রধান বানাচ্ছে। এবং তিনি সেনাপ্রধান হওয়ার পরে তার সময়ে বাংলাদেশ সামরিক বাহিনী তেমন কোনো উন্নতি করতে পারেনি। প্রায় 2.5 বছর হলো তিনি বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। এই 2.5 বছরে তার উল্লেখযোগ্য কোনো অবদান দেখিনি আমি সেনাবাহিনীতে। বিশেষ করে এই 2.5 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মাত্র 44টি যুদ্ধ ট্যাঙ্ক কিনেছিলেন, তাও সেটা কিনেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেগুলোর মডেল হলো VT5। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই যুদ্ধ ট্যাঙ্কগুলোকে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হচ্ছে। আর এই যুদ্ধ ট্যাঙ্কগুলোকে অর্ডার দিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া এই 2.5 বছরে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন কোনো অস্ত্র যুক্ত হয়নি বললেই চলে।
এই আড়াই বছরে বাংলাদেশ সেনাবাহিনীতে মাত্র 44টি যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়েছে। এবার যদি আমরা বাংলাদেশ বিমান বাহিনীর কথা বলি, তাহলে ওয়াকারুজ্জামানের সময় কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর সুবর্ণ সুযোগ ছিল বিদেশ থেকে ফাইটার জেট ক্রয় করার। কিন্তু এই আড়াই বছরে বাংলাদেশ বিমান বাহিনী নতুন কোনো ফাইটার জেট যুক্ত করতে পারেনি। যদিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক চেষ্টা করেছিলেন চীন থেকে জে-10সি ফাইটার জেট ক্রয়ের, কিন্তু সেটাও তিনি সম্পূর্ণ করতে পারেননি। তার আগে তাকে বিদায় নিতে হয়েছে। এছাড়াও দীর্ঘদিন গুঞ্জন চলছিল বাংলাদেশ নাকি পাকিস্তানের তৈরি F-17 থান্ডার মডেলের ফাইটার জেট ক্রয় করবে, কিন্তু সেই যুদ্ধবিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনী কবে ডেলিভারি পাবে সেটা এখনও সম্পূর্ণ জানা যায়নি। এছাড়াও ইউরোপের তৈরি ইউরোফাইটার টাইফুন নিয়েও বেশ আলোচনা হয়েছিল সে সময়। যদিও ইউরোপীয় এই ফাইটার জেটটি হাতে পেতে বাংলাদেশের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। তো সেটা যাই হোক, গত আড়াই বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো যুদ্ধবিমান যুক্ত হয়নি, বরঞ্চ বিভিন্ন সময়ে ক্র্যাশ করে আরও কয়েকটি যুদ্ধবিমান নষ্ট হয়ে গেছে। যেমন মাইলস্টোনের ওপরে একটি F-7 বিজিআই ক্র্যাশ করেছিল, ফলে সে সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এবার যদি আমরা বাংলাদেশ নৌবাহিনীর কথা বলি, তাহলে গত আড়াই বছরে বাংলাদেশ নৌবাহিনীতে কোনো অস্ত্রশস্ত্রই যুক্ত হয়নি। না যুক্ত হয়েছে আধুনিক কোনো যুদ্ধজাহাজ, না যুক্ত হয়েছে কোনো উন্নত সাবমেরিন। গত আড়াই বছরে বাংলাদেশ নৌবাহিনীতে তেমন কোনো উন্নত যুদ্ধজাহাজ যুক্ত হয়নি। এবার যদি আমরা বাংলাদেশের সামরিক বাজেটের কথা বলি, তাহলে শেখ হাসিনার সময় অর্থাৎ 2024 সালে বাংলাদেশের সামরিক বাজেট ছিল 4.5 বিলিয়ন মার্কিন ডলার। সেখানে এবছর বাংলাদেশের বাজেট করা হয়েছে 3 বিলিয়নের একটু বেশি, অর্থাৎ বাংলাদেশের সামরিক বাজেট প্রায় $1 বিলিয়ন কমে ফেলা হয়েছে তার সময়ে। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সময়ে বাংলাদেশ সবথেকে সংকটময় অবস্থানের মধ্য দিয়ে গিয়েছে। শেখ হাসিনার পতন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ইলেকশন সব কিছু মিলিয়ে তার সময়ে সেনাবাহিনীর উপরে ব্যাপক চাপ গিয়েছে। যদিও ওয়াকারুজ্জামান কঠোর হস্তে সেগুলো দমন করার চেষ্টা করেছে, কিন্তু তার একার পক্ষে সেগুলো করা সম্ভব হয়নি। তবে বর্তমানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ তাকে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে, ফলে তাকে অনেকে শেখ হাসিনার দালালও বলে থাকে। তাই বর্তমানে অনেকেই চাইছে যাতে সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে নতুন সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়। ইতোমধ্যেই বাংলাদেশের নতুন সেনাপ্রধান কী হবে তা নিয়ে ব্যাপক আলোচনা ও গুঞ্জন শুরু হয়ে গিয়েছে সেনাবাহিনীর মধ্যে। তবে এখনও পর্যন্ত বাংলাদেশের নতুন সেনাপ্রধান কে হবে সেটা নিয়ে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। বন্ধুরা, গত আড়াই বছরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে ব্যর্থ নাকি সফল, এই বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে কেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে F-16 যুদ্ধবিমান দিতে চাইছে সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করতে পারেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।